জলপাইগুড়িতে নেতাজির মূর্তি সংরক্ষণে উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ ৮২ লক্ষ টাকা। ১৯৫১ সালে দেশের মধ্যে প্রথম করলা নদীর পাড়ে স্থাপিত সুভাষচন্দ্রের মূর্তি। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে, শান্তনু থেকে আরো বিস্তারিত জানবো। শান্তনু, করলা নদীর পাড়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই মূর্তিটি রয়েছে, যাকে বলা হয় যে ভারতবর্ষে নেতাজির প্রথম মরমন মূর্তি। এবং এই মূর্তিটি স্থাপন করেছিলেন কবিরাজ সতীশচন্দ্র লাহিড়ী, এবং তার পরবর্তী সময় এই মূর্তিটি কিন্তু এই মুহূর্তে সুভাষ ফাউন্ডেশনের তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। কিন্তু এটিকে জনসমক্ষে যাতে অনেক বেশি মানুষ জানতে পারে নেতাজি সম্পর্কে, এবং নেতাজির এই ঐতিহাসিক মূর্তিটি যাতে তাদের সামনে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ইতিমধ্যে কিন্তু ৮২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কাজও শুরু হয়েছে। এই সংগ্রহশালাটাকে আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একদিকে মূর্তিটিকে যেরকম জনসমক্ষে নিয়ে আসা হবে, অর্থাৎ আরও বেশি মানুষ এই মূর্তিটি ইতিহাস জানতে পারবেন, এবং মূর্তিটির সঙ্গে নেতাজির জীবনী সম্পর্কেও জানানো হবে। সেই সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডে যারা আজাদ হিন্দ বাহিনীর যা কর্মকাণ্ড রয়েছেন, তাদের যে বীর সৈনিক ছিলেন তাদের কর্মকাণ্ড কিন্তু তুলে ধরার একটা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মূর্তির পাশেই কিন্তু একটি সেলফি জোন তৈরিরও পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষজন যারা নেতাজিকে ভালোবাসেন, নেতাজি ইতিহাস দেখতে আসেন, এই সংগ্রহশালায় নেতাজির একাধিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি নেতাজির মূর্তিকে পেছনে রেখে কিন্তু তারা সেলফি তোলার সুযোগ পাবেন। পুরো পরিকল্পনা কিন্তু কার্যকর এবং বাস্তবায়নের পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং যেটা মনে করা হচ্ছে এবার এপ্রিল মে মাস নাগাদই কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। এবং করলা নদীর পাড়ে যে ঐতিহাসিক এই মূর্তিটি রয়েছে, যার বয়স ৭৫ বছর, যেটিকে ভারতবর্ষের প্রথম নেতাজির মূর্তি বলা হয়ে থাকে, সেই মূর্তিটিকে জনসমক্ষে নিয়ে আসার একটা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নের পথে। আগামী ২-৩ মাসের মধ্যেই কিন্তু তা একটা সকলের সামনে নিয়ে আসা হবে, এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় ভাবে। ধন্যবাদ শান্তনু। ১৯৫১ সালে সতীশচন্দ্র কবিরাজ যে নেতাজির মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার ৭৫ বছর পার হলো। ৪ঠা ফেব্রুয়ারি একটি বিশেষ অনুষ্ঠান করব। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের আবেদনে সাড়া দিয়ে এই ঐতিহাসিক এবং হেরিটেজ মূর্তিটি সংরক্ষণ, জলপাইগুড়িতে সুভাষচন্দ্রের আগমন উপলক্ষে যে সংগ্রহশালা, তার বিল্ডিং সংস্কার, সেখানে একটি সেলফি জোন করে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ সোলজার্স। এই বিশেষ প্রকল্পটির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৮২ লক্ষ টাকা মঞ্জুর করেছেন। আমরা আশা করছি ২-৩ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। পাণ্ডবেশ্বরের নতুন বৈদ্যুতিক চুল্লি। পাণ্ডবেশ্বরের খনি এলাকার শাসনের প্রথম বৈদ্যুতিক চুল্লি, অজয়ের পাড়ে ৩.৫ কোটি টাকায় তৈরি চুল্লি। সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তার মানে এই বৈদ্যুতিক চুল্লি যে তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই পশ্চিম বর্ধমান, বীরভূমের মানুষজনের অনেকটাই সুবিধা হলো। দেখো, একেবারেই অনুদানের টাকায় তৈরি এই পাণ্ডবেশ্বরের অজয় নদীর পাড়ে এই বৈদ্যুতিক চুল্লি। নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক, তার উদ্যোগেই এই বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়, এবং অনুদানের টাকায় প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয় হয় এই বৈদ্যুতিক চুল্লি তৈরি করার জন্য, এবং 2 জেলার মানুষ তাতে উপকৃত হবে। এবং এই বৈদ্যুতিক চুল্লির জন্য 2টি বেসরকারি সংস্থা বিশেষভাবে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন দে গ্রুপ এবং উকরা রোটারি ক্লাব, তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের, এই বৈদ্যুতিক চুল্লি হওয়ার কারণে কিন্তু খুশি খনি অঞ্চলের মানুষ, পাশাপাশি বীরভূম পার্শ্ববর্তী যে জেলা রয়েছে তারাও কিন্তু খুশি রয়েছে। বেশ, এটা 2,30,00,000 টাকা বাজেট। এই এলাকায় নেই, আমাদের যেতে হয় দুর্গাপুরে বা আসানসোলে বা বক্রেশ্বরে। এই যে বিস্তীর্ণ কলিয়ারি এবং গ্রাম এলাকা, পাণ্ডবেশ্বর, উকরা, জামুরিয়া, ঝাঁঝরা, এদিকে ভীমগড়, অন্যান্য যে জায়গা আছে বীরভূমে, তাদের সবাই এতে উপকার। এইটা আমরা হ্যান্ডওভার করে দেবো পাণ্ডবেশ্বর। এত বড় প্রজেক্ট রোটারি ক্লাবের মাধ্যমে 2,54,00,000 টাকা খরচা করে এখানে এই ক্রিমেটোরিয়াম তৈরি করে দিয়েছে 1 বছরের মধ্যে। এডিডিএ চেয়ারম্যান কথা দিয়েছেন এখানে শীততাপ নিয়ন্ত্রিত বসার জায়গা করে দেবেন। আচ্ছা, দুয়ারে রিপোর্টারে সবশেষে আপনাদের দেখাবো আলু খেতে হাতির তাণ্ডব। চন্দ্রকোনা নীলগঞ্জে হাতির দাপাদাপি। দেখুন আলু ক্ষেতের কি অবস্থা। খাবারের খোঁজে লোকালয়ে 8 থেকে 10টি হাতি। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই তাণ্ডবে আলু চাষে তো ব্যাপক ক্ষতি। একদমই তমশ্রী, দেখো চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ এলাকায়, সেখানে কিন্তু
পরপর দুদিন রাত্রেবেলা কৃষকরা বলছেন যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ এই নীলগঞ্জ কিন্তু জঙ্গল লাগোয়া গ্রাম, সেখানে কিন্তু 8 থেকে 10টি হাতির দল তারা কিন্তু বেরিয়ে আসছে এবং রাত্রেবেলা তারা খাবারের সন্ধানে ওই জমিতে, আলু জমিতে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে আলু গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। এর ফলে কৃষকরা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা চাইছেন যে বন দপ্তর উপযুক্ত ক্ষতিপূরণ দিক। তাদের দাবি বারবার এইভাবে তারা এই হাতির যে দল আসছে তার ফলে যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাতে কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন না, যাতে করে বন দপ্তর এই ক্ষতিপূরণ দেয় তার জন্য দাবি তুলছেন। এই নিয়ে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি অবশ্য স্বীকার করেছেন এবং তিনি বলছেন বন দপ্তরের সাথে কথা বলে যাতে কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবে। এখন তমশ্রী কৃষকরা চাইছেন বন দপ্তর উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিক। ঠিক সুকান্ত। প্রায় 10-12টি হাতি গত পরশুদিন এসেছে এবং জঙ্গল লাগোয়া কিছু এরিয়ায় চাষে ক্ষতি হয়ে গেছে। আমি প্রথম যারা হাতি দেখতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন এবং হাতিকে পাবলিক দিয়ে অনেকটা ফসলের ক্ষতি হচ্ছে এটা আপনারা করবেন এবং যাদের ক্ষতি হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বন বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলছি যাতে ওনারা সঠিক ক্ষতিপূরণ পান। জলপাইগুড়িতে নেতাজির মূর্তি সংরক্ষণে উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ 82 লক্ষ টাকা। 1951 সালে দেশের মধ্যে প্রথম করলা নদীর পাড়ে স্থাপিত সুভাষচন্দ্রের মূর্তি। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে, শান্তনুর থেকে আরো বিস্তারিত জানবো। শান্তনু, দেখো, করলা নদীর পাড়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই মূর্তিটি রয়েছে, যাকে বলা হয় যে ভারতবর্ষে নেতাজির প্রথম মরমন মূর্তি। এবং এই মূর্তিটি স্থাপন করেছিলেন কবিরাজ সতীশচন্দ্র লাহিড়ী এবং তার পরবর্তী সময় এই মূর্তিটি কিন্তু এই মুহূর্তে সুভাষ ফাউন্ডেশনের তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। কিন্তু এটিকে জনসমক্ষে যাতে অনেক বেশি মানুষ জানতে পারে নেতাজি সম্পর্কে এবং নেতাজির এই ঐতিহাসিক মূর্তিটি যাতে তাদের সামনে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ইতিমধ্যে কিন্তু 82 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কাজও শুরু হয়েছে। এই সংগ্রহশালাটাকে আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একদিকে মূর্তিটিকে যেরকম জনসমক্ষে নিয়ে আসা হবে, অর্থাৎ আরও বেশি মানুষ এই মূর্তিটি ইতিহাস জানতে পারবেন এবং মূর্তিটির সঙ্গে নেতাজির জীবনী সম্পর্কেও জানানো হবে। সেই সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডে যারা আজাদি বাহিনীর যা কর্মকাণ্ড রয়েছেন, তাদের যে বীর সৈনিক ছিলেন তাদের কর্মকাণ্ড কিন্তু তুলে ধরার একটা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মূর্তির পাশেই কিন্তু একটি সেলফি জোন তৈরিরও পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষজন যারা নেতাজিকে ভালোবাসেন, নেতাজির ইতিহাস দেখতে আসেন, এই সংগ্রহশালায় নেতাজির একাধিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি নেতাজির মূর্তিকে পেছনে রেখে কিন্তু তারা সেলফি তোলার সুযোগ পাবেন। পুরো পরিকল্পনা কিন্তু কার্যকর এবং বাস্তবায়নের পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা মনে করা হচ্ছে এবার এপ্রিল-মে মাস নাগাদই কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। এবং করলা নদীর পাড়ে যে ঐতিহাসিক এই মূর্তিটি রয়েছে, যার বয়স 75 বছর, যেটিকে ভারতবর্ষের প্রথম নেতাজির মূর্তি বলা হয়ে থাকে, সেই মূর্তিটিকে জনসমক্ষে নিয়ে আসার একটা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নের পথে। আগামী 2-3 মাসের মধ্যেই কিন্তু তা একটা সকলের সামনে নিয়ে আসা হবে এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় ভাবে। ধন্যবাদ শান্তনু। 1951 সালে সতীশচন্দ্র কবিরাজ যে নেতাজির মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার 75 বছর পার হলো। 4 ফেব্রুয়ারি একটি বিশেষ অনুষ্ঠান করব। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের আবেদনে সাড়া দিয়ে এই ঐতিহাসিক এবং হেরিটেজ মূর্তিটি সংরক্ষণ, জলপাইগুড়িতে সুভাষচন্দ্রের আগমন উপলক্ষে যে সংগ্রহশালা, তার বিল্ডিং সংস্কার, সেখানে একটি সেলফি জোন করে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ সোলজার্স। এই বিশেষ প্রকল্পটির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 82 লক্ষ টাকা মঞ্জুর করেছেন। আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। পাদবেশ্বরের নতুন বৈদ্যুতিক চুল্লি। পাদবেশ্বরের খনি এলাকা শাসনে প্রথম বৈদ্যুতিক চুল্লি। অজয়ের পাড়ে 3.5 কোটি টাকায় তৈরি চুল্লি। সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তার মানে এই বৈদ্যুতিক চুল্লি যে তৈরি হওয়ায় স্বাভাবিকভাবে পশ্চিম বর্ধমান, বীরভূমের মানুষজনের অনেকটাই সুবিধা হলো। দেখো, একেবারেই অনুদানের টাকায় তৈরি এই পাণ্ডবেশ্বরের অজয় নদীর পাড়ে এই বৈদ্যুতিক চুল্লি। নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক, তার উদ্যোগেই এই বৈদ্যুতিক চুল্লি তৈরি হয় এবং অনুদানের টাকায় প্রায় 3.5 কোটি টাকা ব্যয় হয় এই বৈদ্যুতিক চুল্লি তৈরি করার জন্য এবং 2 জেলার মানুষ তাতে উপকৃত হবে। এবং এই বৈদ্যুতিক চুল্লির জন্য 2টি বেসরকারি সংস্থা বিশেষভাবে তারা কিন্তু
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন দে গ্রুপ এবং উকরা রোটারি ক্লাব তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের এই বৈদ্যুতিক চল্লি হওয়ার কারণে কিন্তু খুশি খনি অঞ্চলের মানুষ, পাশাপাশি বীরভূম পার্শ্ববর্তী যে জেলা রয়েছে তারাও কিন্তু খুশি রয়েছে। বেশ, এটা 2,30,00,000 টাকা বাজেট। এই এলাকায় নেই, আমাদের যেতে হয় দুর্গাপুরে বা আসানসোলে বা বক্রেশ্বরে। সুতরাং এই যে বিস্তীর্ণ কলিয়ারি এবং গ্রাম এলাকা, পাণ্ডবেশ্বর, উকরা, জামুরিয়া, ঝাঁঝরা, এদিকে ভীমগড়, অন্যান্য যে জায়গা আছে বীরভূমে, তাদের সবার এতে উপকার। এইটা আমরা হ্যান্ডওভার করে দেবো পাণ্ডবেশ্বর। এত বড় প্রজেক্ট রোটারি ক্লাবের মাধ্যমে 2,54,00,000 টাকা খরচা করে এখানে এই ক্রিমেটোরিয়াম তৈরি করে দিয়েছে 1 বছরের মধ্যে। এডিডিএ চেয়ারম্যান কথা দিয়েছেন এখানে শীততাপ নিয়ন্ত্রিত বসার জায়গা করে দেবেন। আচ্ছা, দুয়ারে রিপোর্টারে সবশেষে আপনাদের দেখাবো আলু খেতে হাতির তাণ্ডব বা চন্দ্রকোনা নীলগঞ্জে হাতির দাপাদাপি। দেখুন আলু ক্ষেতের কি অবস্থা, খাবারের খোঁজে লোকালয়ে 8 থেকে 10টি হাতি। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই তাণ্ডবে আলু চাষে তো ব্যাপক ক্ষতি। একদমই তমশ্রী, দেখো চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ এলাকায় সেখানে কিন্তু পরপর দুদিন রাত্রেবেলা কৃষকরা বলছেন যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ এই নীলগঞ্জ কিন্তু জঙ্গল লাগোয়া গ্রাম, সেখানে কিন্তু 8 থেকে 10টি হাতির দল তারা কিন্তু বেরিয়ে আসছে এবং রাত্রেবেলা তারা খাবারের সন্ধানে ওই জমিতে, আলু জমিতে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে আলু গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। এর ফলে কৃষকরা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা চাইছেন যে বন দপ্তর উপযুক্ত ক্ষতিপূরণ দিক। তাদের দাবি বারবার এইভাবে তারা এই হাতির যে দল আসছে তার ফলে যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাতে কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন না, যাতে করে বন দপ্তর এই ক্ষতিপূরণ দেয় তার জন্য দাবি তুলছেন। এই নিয়ে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি অবশ্য স্বীকার করেছেন এবং তিনি বলছেন বন দপ্তরের সাথে কথা বলে যাতে কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবে। এখন তমশ্রী, কৃষকরা চাইছেন বন দপ্তর উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিক। ঠিক সুকান্ত। প্রায় 10-12টি হাতি গত পরশুদিন এসেছে এবং জঙ্গল লাগোয়া কিছু এরিয়ায় চাষে ক্ষতি হয়ে গেছে। আমি প্রথম যারা হাতি দেখতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন এবং হাতিকে পাবলিক দিয়ে অনেকটা ফসলের ক্ষতি হচ্ছে এটা আপনারা করবেন এবং যাদের ক্ষতি হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বন বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলছি যাতে ওনারা সঠিক ক্ষতিপূরণ পান।